সাল্লার বিভিন্ন গ্রাম এবং ইউনিয়ন থেকে আগত আমার ভাই বন্ধুগণ সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব করুন। এই শাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বক্তৃতার এই পর্যায়ে আমি শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করি যারা এই সাল্লায় বিভিন্ন সময়ে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে দীর্ঘকাল যিনি সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন, যিনি সংসদে না গেলে সংসদ গরম হতো না এবং যিনি সংসদে কথা না বললে সংসদের মধ্যে কোনো উত্তাল তরঙ্গের তৈরি হতো না, সেই বাবু শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত। একই সাথে আমি স্মরণ করি জনাব গোলাম জিলানী, জনাব সাবেক সংসদ সদস্য জনাব নাসিরউদ্দিন চৌধুরী, যার সঙ্গে এখন আমাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। আমি আপনাদের সকলকে সাথে নিয়ে এই বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের শারীরিক সুস্থতা কামনা করি। একই সাথে বাবু অবনী মোহন দাস, জনাব কালাই মিয়া চৌধুরী, জনাব মান্নান চৌধুরী সহ যারা যখন এই সাল্লার খেদমত করার চেষ্টা করেছেন, প্রত্যেকের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন। আমি আপনাদেরকে বলতে চাই, রাজনীতিতে এসে যদি মানুষের জীবনের পরিবর্তন ঘটানো না যায়, তাহলে এই ধরনের রাজনীতি করে দিরাইশাল্লার মানুষের কোনো লাভ হবে না। দিরাইশাল্লার মানুষকে যদি কিছু দিতে হয়, দিরাইশাল্লার মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, তাহলে কষ্ট, পরিশ্রম, সাধনা এবং সময় ব্যয় করে এই পরিস্থিতির পরিবর্তন করার মতো শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন হবে। আমি আপনাদেরকে একটা কথা খোলামেলা ভাবে বলতে চাই, আমি পেশায় একজন আইনজীবী। আমি কেন আপনাদের দরবারে আসলাম? আমার মনে হয় এইবারকার নির্বাচনে একটা প্রতীক নিয়ে আমি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতাম, তাহলে দানের শেষ একটা একতরফা খেলা খেলার সুযোগ পেয়ে যেত। আমি বুঝেছি এই কারা, আমার ধারণা হয়েছে যে যারা আমাদেরকে গালিগালাজ করেন, বকাবকি করেন, তারা মনে করেছিলেন যে এইবার একটা একতরফা নির্বাচন করার সুযোগ পাবেন। আমি এসে এখানে একটা বাড়তি যন্ত্রণা তৈরি করেছি, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়তি বকাবকির আশ্রয় নেন। আপনারা বলেন, এই পর্যায়ে এই বিগত 1.5 বছরে কাজ করে এখন যদি আমরা নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বিতা না করতাম, তাহলে কি দিরাইশাল্লায় কোনো নির্বাচন হতো? তো ওনাদের কথা হলো যে আপনি 1.5 বছর আগে এসে আমাদেরকে যে যন্ত্রণায় ফেলেছেন, আমরা তো এই যন্ত্রণা সহ্য করতে আর পারতেছি না। বলে 40 বছর ধরে আমরা যা করতে পারি নাই, 1.5 বছরে আপনারা এসে এরকম আওলা ঝাওলা লাগাইছেন। আচ্ছা বলেন, 40 বছরে যদি আপনারা কোনো কাজ করতে না পারেন, আর আরেক লোক 1.5 বছরে এসে যদি মাটিকে উলট পালট করে দেয়, তাহলে 40 বছরে আপনি যা পারছেন না, আপনারা যা পারছেন না, 1.5 বছরে যদি কেউ পারে, তাহলে তার যোগ্যতা বেশি না কম? 40 বছরে তো আদুবাই হয়েছে। 40 বছরে আদুবাই হয়ে যদি কিছু করতেই না পারছেন, তাহলে 40 বছর ধরে এই সুতাটা হাতে ধরে রেখেছেন কেন? আমি তো আপনাদেরকে বলেছিলাম যে আমি স্বল্প সময়ের জন্য এসেছি আপনাদের জন্য সেবা করতে। আমি টার্গেট ফিক্স করব, আমি কাজ করব, 1 2 3 4 5 তালিকা করব, কাজ শেষ করব,
আপনারা চলতে পারবেন, ফিরতে পারবেন, রাস্তা হবে, হাসপাতাল হবে, মন্দির হবে, মসজিদ হবে, কবরস্থান হবে, সাথে সাথে কবরস্থানের পাশে শ্মশান ঘাট হবে। এরপরে দিরাইশাল্লার মানুষ সহজভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে যদি পারে, এই কাজ আমি যেদিন দেখব দিরাইশাল্লার মানুষ গাড়ি দৌড়াচ্ছে, দিরাইশাল্লার মানুষ হাসপাতালে চিকিৎসা পাচ্ছে, দিরাইশাল্লার মানুষ পরিবেশ পাচ্ছে, দিরাইশাল্লার মানুষ সন্তানের শিক্ষা পাচ্ছে, সেই দিন ধরে নেব আমার আর কোনো কাজ বাকি থাকবে না। আমি তো ভাই এখানে 40 বছর নাকি 48 বছর, 50 বছর নাকি 52 বছর এই চিন্তা করার জন্য আমি এখানে আসছি? তো এগুলো যারা বলেন, আমার বিবেচনায় তারা রাজনীতি সম্পর্কে এবিসি ধারণাও পোষণ করেন। রাজনীতি মানে কি? পার্লামেন্টারি ইলেকশন হবে 12 তারিখে। কাজ কি? পার্লামেন্টারি ইলেকশন যেটা 12 তারিখে হবে, যে ব্যক্তি নির্বাচিত হবেন উনি কি বসে বসে লুডু খেলবে, নাকি বসে বসে মোবাইলে তাস খেলবে, নাকি একজন আরেকজনকে খুশাখুশি করবে? পার্লামেন্ট নির্বাচন করে, পার্লামেন্ট নির্বাচিত হয়ে পার্লামেন্টে যদি যেতে হয়, পার্লামেন্টের কাজ যদি সংসদ সদস্য করতে না পারেন, বিতর্ক করতে না পারেন, সংবিধান না জানেন, আইন না জানেন, উত্তাল তরঙ্গের তৈরি করতে না পারেন, তাহলে ওই পার্লামেন্টে গিয়ে দিরাইশাল্লার মানুষের কোনো লাভ হবে না। তাহলে করবেন কি? পার্লামেন্টের কাজ তো হলো, আমি সংসদ সদস্য, আমার কাজ কি? আমি লেখাপড়া করব, আমি আইন জানবো, আমি বইপত্র নিব, আমি সংসদে যাব, আলোচনা হবে, প্রাইম মিনিস্টার প্রস্তাব উত্থাপন করবে, আইন মন্ত্রী প্রস্তাব উত্থাপন করবে, আমরা বিতর্ক করব, আপনারা লাইভে দেখবেন, টেলিভিশনে দেখবেন, ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন। যদি পার্লামেন্টে গিয়ে এই বিতর্কে অংশগ্রহণ করতে না পারি, তাহলে পার্লামেন্টে গিয়ে নিজের পকেট ভরা ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। তাহলে যেতে চাই কেন? আমি একা একা বসে চিন্তা করি, চাই কেন? বলে এটা আমাদের শেষবারের মতো চাই। আচ্ছা বলেন, পার্লামেন্টের সদস্য হওয়া আর একের জমি কিনা কি এক কথা? যদি এমন হইতো যে আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান, উনি আমার কাছে একটা সুন্দর জামা গিফট চায়, তাহলে আমি আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যানকে ব্যক্তিগতভাবে একটা জামা দিয়ে বলতাম, ঠিক আছে ভাই, জামাটা তুমি করো না। অথবা ভাড়া ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আমার যদি ব্যক্তিগত কোনো লেনদেন থাকতো, আমি বলতাম, ঠিক আছে ভাই, আমারে মাফ করে দাও। কিন্তু 5 বছর ধরে 5 লক্ষ মানুষের জীবন কি হবে, এইটার সিদ্ধান্ত হবে 12 তারিখে। এই 12 তারিখের সিদ্ধান্ত যদি সঠিক না হয়, কারো আবদারের ভিত্তিতে এই দায়িত্ব কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, যিনি এই দায়িত্ব পালন করার উপযুক্ত নয়, তাহলে দিরাইশাল্লার মানুষের ভাগ্যে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না। আমি আপনাদেরকে অনুরোধ করি, আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের সহযোগিতায় দাঁড়িপাল্লা মার্কায় যদি নির্বাচিত হতে পারি, আমার 1 নম্বর কাজ হবে দিরাইশাল্লার মাটিতে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করা হবে। এই নতুন রাজনীতি কি? এই নতুন রাজনীতি হলো, সংসদ সদস্য যিনি নির্বাচিত হবেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি নির্বাচিত হলে দিরাইশাল্লার কোন অফিসে, কোন জায়গায় সংসদ সদস্য এমপি সাহেবের জন্য কোনো বড় চেয়ার বরাদ্দ থাকবে না। একজন সাধারণ মানুষ যে চেয়ারে বসবেন, সংসদ সদস্য একই চেয়ারে বসতে বাধ্য হবেন। একজন সাধারণ মানুষ যা খাবেন, সংসদ সদস্য একই খাবার খেতে বাধ্য হবেন, একই ধরনের জামা কাপড় পরতে বাধ্য হবেন। আমি আপনাদেরকে বলে যাই, আমি এসে প্রথম কাজ করার চেষ্টা করব, দিরাইশাল্লার সকল জাতের, সকল মতের, সকল পথের, সকল দলের, সকল এলাকার লোককে নিয়ে
দিরাই সাল্লা থেকে চিরতরে দুর্নীতি দূর করার চেষ্টা চালিয়ে যাব। দ্বিতীয় কাজ, সাল্লায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নদী ভাঙ্গন ঠেকানো। এই ফয়জুল্লাহপুরের নদী ভাঙ্গন দেখলে মাঝে মাঝে আমার ঘুম আসে না। আমি কয়েকবার গিয়েছি, এখানে বাড়ি চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, মন্দির চলে যাচ্ছে, চোখের সামনে দাঁড়িয়ে আছে মানুষ, বাড়ির একটা চটা ভেঙে নিয়ে গেল। আমি প্রতাপপুরে গিয়েছি, ওই দিন প্রতাপপুরে গিয়ে দেখি আগের বার এসে যা দেখেছিলাম এইবার এসে দেখি এটা আর নাই, পানিতে চলে গেছে। আমাকে লোকেরা বলতেছে, স্যার দাঁড়ায় থেকে থেকে শুধু দেখি, ফিরাইতে পারি না স্যার। গ্রাম সাল্লার এক অংশ মুসাপুর মেদা বাজারের পাট দিয়ে গিয়ে দেখবেন ভাঙ্গিয়া 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 এমন অবস্থায় গেছে, আর কিছুদিন ভাঙলে মেদা বাজারের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। আমি আপনাদেরকে বলছি, যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে এই অঞ্চলের সবচাইতে বড় প্রজেক্ট, যে প্রজেক্ট হবে নদী ভাঙ্গন ঠেকানো। এটা শুরু হয়েছে মারকুলি থেকে, সুরিয়ার পাড় থেকে, দিরাই সুরিয়ার পাড় থেকে, কুলঞ্জ ইউনিয়নের সুরিয়ার পাড়ে, শেষ হয়েছে আছে গ্রাম সাল্লায়। যদি 600-700 কোটি টাকাও খরচ হয়, আমার সংসদ সদস্য থাকাকালীন এই নদী ভাঙ্গন চিরতরে আমি বন্ধ করে দিব। আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, যদি আমি তা না পারি, আমাকে সাল্লার উপজেলা অফিসের সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় কাজ, যে রাস্তা হচ্ছে দিরাই এবং সাল্লায়, যেটা জল শুকা হয়ে হবিগঞ্জ হয়ে এই রাস্তা ঢাকায় যাচ্ছে, এই রাস্তার কাজ গতি স্লো হয়ে গেছে, এই রাস্তায় বরাদ্দ স্লো হয়ে গেছে, কাজের গতি কমে গেছে। যদি 12 তারিখে আপনারা আমাদের পক্ষে রায় দেন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, এই বছরের ভিতরে আপনারা গাড়ি দৌড়ে হবিগঞ্জে যেতে পারবেন। যদি আমি এই কাজ করতে না পারি, আমার গাড়ি আটকাইয়া আপনারা আমাকে রাস্তায় জিজ্ঞাসা করবেন। তৃতীয়, বেকার। হায় রে বেকার মানুষ, এত বেকার, ঘরে ঘরে বেকার, আত্মীয় স্বজন বেকার, হিন্দু মুসলিম বেকার, হাজার হাজার বেকার। বেকার সমস্যার সমাধান না করে গাজীপুরে চলে গেছে, বেকার সমস্যার সমাধান করতে না পেরে চলে গেছে হলো ঢাকার মিরপুরে, চলে গেছে নারায়ণগঞ্জে, চলে গেছে জাফলংয়ে, চলে গেছে সিলেটে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে রাস্তা হচ্ছে, এই রাস্তা শেষ হলে তার ডানে বামে অনেক খালি জায়গা পড়ে আছে। সাল্লায় সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ হলো জমি। এই জমিকে যদি আমরা কাজে লাগাতে পারি, দিরাই শরীফপুর থেকে শুরু হয়েছে দিরাই বাজার পর্যন্ত আসতে ডানে বামে অনেক রাস্তা খালি আছে। দিরাই বাস স্ট্যান্ড থেকে যে রাস্তা যাচ্ছে জল শুকায়, তার ডানে বামে যে রাস্তা খালি আছে, আমি দেশে বিদেশে ব্যক্তিদের সঙ্গে আলাপ করেছি, ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করেছি, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সঙ্গে আলাপ করেছি, শিল্পপতিদের সঙ্গে আলাপ করেছি। ইনশাআল্লাহ 5 বছর সময়ের মধ্যে 45,000 বেকার যুবকের মধ্যে অন্তত পক্ষে 20,000 বেকার যুবকের কর্মসংস্থান আমি গড়ে তুলব। আমি চাই আমাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারাও আপনাদেরকে খোলামেলা ভাবে এই ধরনের প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমি খুব কষ্ট পাই যখন দেখি জনগণকে নিয়ে পরিকল্পনার পরিবর্তে আওলা জাওলা বকাবকি বুঝি রাজনীতির নাম। তখন আমার কাছে মনে হয় একেবারে নিম্নমান, একেবারে নিম্নমান। আমার মতো শিশির গরিবের এই নিম্নমানের কথার জবাব দেওয়া উচিত নয়। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, এই যে কলেজ দেখেন তো, কৃষ্ণপুরে অনার্স কলেজ আছে, কৃষ্ণপুরে মাস্টার্স কলেজ আছে, সাল্লায় কি অনার্স কলেজ আছে? সাল্লায় মাস্টার্স পড়া যায়? আমি আপনাদেরকে এইটাও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকলে 12 তারিখের পরে
6 মাস সময়ের ভিতরে এই সাল্লার যে কলেজ আছে এইখানে অনার্স কিভাবে পড়া যায় তার কার্যকর ব্যবস্থা আমরা গ্রহণ করব। বেশ কয়েকটা পুলিশ ফাঁড়ি দরকার। সাল্লায় পুলিশ স্টেশন আছে, সাতপাড়া যাইতে যাইতে চুরি ডাকাতি সব শেষ। ওইদিকে শাসখাই বাজার আছে, আর ওইদিকে আছে সাউদেশ্রী বাজার। সর্বশেষ আছে এদিকে সাতপাড়া, আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, ইয়ারাবাজ, বাজারকান্দি, রাউতলা। এর মধ্যে সাল্লা থেকে রওনা দিয়ে যদি কেউ সাতপাড়া বাজার পর্যন্ত গিয়ে চুরি কিংবা অপরাধ ঠেকাতে চায়, পুলিশের পক্ষে দ্রুতগামী হেলিকপ্টার নিয়েও এই অপরাধ ঠেকানো সম্ভব নয়। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, সত্যিকার অর্থে আপনারা আমাদেরকে সমর্থন করেন। হিন্দু মুসলমান যদি একসাথে দাঁড়ান, এক বাক্যে দাঁড়িয়ে দাঁড়িপাল্লার পক্ষ অবলম্বন করেন, অন্তত পক্ষে সাতপাড়া বাজারে আমরা একটা পুলিশ ফাঁড়ি গঠন করে দেওয়ার চেষ্টা করব। এবং আমি দেখেছি বর্ষার সময়ে সবচেয়ে অসুবিধা, পুলিশ সাহেবদেরকে জিজ্ঞাসা করলে, থানার ওসিকে জিজ্ঞাসা করলে বলে চুরি করে চলে যায়, আমাদের তো কোনো স্পিড বোর্ড নাই, চোরের মেশিনের গতি থানার পুলিশের গতির চাইতে বেশি। যখন চুরি করে নিয়ে চলে গেল, পিছন দিক থেকে দৌড়ায় আর লাগাল পায় না। তো আমাকে বলতেছে যা কি করার। আমি বলি যে চলেন আমরা স্পিড বোট কিনে দিই। সরকারের দায়িত্ব না স্পিড বোট কিনে দেওয়া? আপনি যদি একটা নৌকাকে ধরতে চান, স্পিড বোট ছাড়া নৌকাকে ধরা যায়? আমি আপনাদেরকে বলছি, এই নির্বাচনের পরে আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচন পরবর্তী সময়ে এই হাওর অঞ্চলে পুলিশ টহলের জন্য বিশেষ স্পিড বোটের ব্যবস্থা আমরা করে দিব। হাসপাতাল, এই যে হাসপাতাল তাকান, এই হাসপাতালে আপনি কেউ জীবনে অপারেশন করেছেন? এরকম কেউ আছেন? হাসপাতাল আছে, বিল্ডিং আছে, অপারেশন হয় না, এটার কাম কি? এটার কাম হলো শুধু চেয়ারা আর বিল্ডিং মেকানো। এখানে যাবেন, খালি একটু ব্যান্ডেজ করে দিয়ে বলবে তাড়াতাড়ি ওসমানী মেডিকেল কলেজে চলে যান। এগুলো বলে না? ওসমানী মেডিকেল কলেজে যাইতে যাইতে আপনার জীবনের 12টাতে এখানে বেঁচে গেছে। তো করবেন কি? আমি আপনাদেরকে বলছি, এই হাসপাতাল একটা আছে দিরাই, একটা আছে সাল্লা। এই হাসপাতালগুলোতে চিকিৎসা হয় না, অপারেশন হয় না, এক্সরে হয় না, ইসিজি হয় না। এই হাসপাতালগুলোকে আমরা কার্যকর হাসপাতালে রূপান্তর করব। এবং আমি আপনাদেরকে ওইটাও বলে যাই, এই ভাটি অঞ্চলে এক নতুন কনসেপ্ট আমি চালু করতে চাই। এই চালু করার কনসেপ্টের নাম হলো, আপনারা অ্যাম্বুলেন্স দেখেছেন গাড়িতে, গাড়ির অ্যাম্বুলেন্স আর সাল্লা পর্যন্ত আসতে পারে না। এখানে আমি আপনাদেরকে বলেছি, বিদেশি এনজিওর সঙ্গে আমি কথা বলেছি যে দক্ষিণ কোরিয়ায়, ফ্রান্সে, ইটালিতে যেখানে নদী ভাঙ্গন এলাকা আছে, যেখানে হাওর আছে, যেখানে একটার পর একটা সাগর মহাসাগর আছে, ওখানে তারা কিভাবে হাসপাতাল মেনটেন করে। আমাকে তারা বলেছেন, স্যার আপনাদের এলাকায় যদি নৌকার মধ্যে অ্যাম্বুলেন্স বানাইতে পারেন, তাহলে বর্ষার সিজনে সবচাইতে বেশি মানুষকে নৌকায় সার্ভিস দেওয়া সম্ভব। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা নৌ অ্যাম্বুলেন্স দেখতে চান? নৌ অ্যাম্বুলেন্স দেখতে? যদি নৌ অ্যাম্বুলেন্স দেখতে চান, আগামী বর্ষার সিজনে এই দিরাই এবং সাল্লার হাওর গুলোতে অত্যাধুনিক নৌ অ্যাম্বুলেন্স চালু করা হবে। নতুন কিছু দেখতে হবে ভাই। আমি আপনাদের আজকের পরে আর কথা বলার সুযোগ নাই। আপনারা সাল্লাবাসী, আপনাদের বাড়ি আমাদের বাড়ি এক জায়গায়। উই লাভ ইচ আদার। আমরা একে অন্যকে সম্মান করি, ইজ্জত করি, ভালোবাসি। আমাদের এই ভালোবাসার মূল্য দুনিয়ার আর কেউ দিতে পারবে না। আমরা আমাদের মতোই। এখানে দেখেন, একটু আগে আমরা যারা এক হয়েছিলাম, একজন মসজিদের ইমাম, একজন মন্দিরের পুরোহিত, একজন তৃতীয় লিঙ্গের সম্মানিত লোক, একজন মুক্তিযোদ্ধা, একজন জুলাই যোদ্ধা, সব যখন আমরা একসাথে হয়েছি, আমার বিশ্বাস
12 তারিখে এই ঐক্যকে ঠেকানোর মতো শক্তি দুনিয়াতে আর কোনো মানুষের নাই। এই হিন্দুরা ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কুঞ্জন কান্ডারি বলো ডুবিছে সন্তান মোর মা। আমাদের দায়িত্ব, আমরা আপনাদেরকে সাথে নিয়ে হিন্দু মুসলমান এক কাতারে নিয়ে এসে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশে এক নতুন রাজনৈতিক মডেল তৈরি করা হবে। এই মডেলে হিন্দু মুসলমান মিলে বসবাস করবে, একজন আরেকজনকে সম্মান করবে, ইজ্জত করবে। এই অবস্থায় আগামী 12 তারিখে আপনারা আমরা একসাথে হয়ে সকলে মিলে দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজি আছি? আছেন রাজি সবাই? আমাদের মার্কা কি? কি মার্কা? সবাই মিলে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আর বিরক্ত না করে অনুরোধ জানাচ্ছি, 12 তারিখে এমন পরিবেশে তৈরি করবেন সেন্টার গুলোতে ভোট গণনা করলে দাঁড়িপাল্লা ছাড়া আর কিছু যেন খুঁজে পাওয়া না যায়। সবাই ভালো থাকবেন। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা।